সানি ভাই কি আছেন? হ্যালো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এই দাদা শোনা যাচ্ছে। Nobody is responding. শুনতে পারছেন সবাই আমাকে? জি দাদা শোনা হ্যালো। যাচ্ছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন, গুড। তো ছেলে মেয়েরা সব কই আমাদের? আর এত ছেলে মেয়েদের মধ্যে মাত্র এই কজন মাত্র প্রেজেন্ট কেন? এই অর্ধেক ক্লাস হয়ে গেলে আপনাদের খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। আমি দেখলাম এরকম হয় কেন আপনাদের অবস্থা সবার? এরকম হলে হবে? এরকম হলে তো হবে না, তাই না? মেনশন দিয়ে দিলাম সবাই, ঠিক আছে। ওকে, তো আসেন আমরা শুরু করি। তো গত ক্লাসে আমরা মূলত প্রিলিমিনারির আসপেক্টে ডিগ্রি অফ কম্পারিজনের যে নিয়মগুলো ছিল সেগুলো নিয়ে একটু বকবক করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজনের একটু ভিন্ন ধরনের আলোচনা। এই আলোচনাটা সাধারণত আমরা রিটেন ক্লাসে করে থাকি। তো একটু ভিন্ন হওয়ার কারণ হচ্ছে যে ডিগ্রি অফ কম্পারিজনটা এইভাবে কেউ পড়ায় না, ঠিক আছে। কারণ এটা আমি মূলত পড়াই রাইটিং ক্লাসের জন্য। তারপর আপনাদেরকে আলোচনা করে দিব, কারণ হচ্ছে এটা আপনাদেরও শেখা দরকার, ঠিক আছে, এই জন্য আর কিছুই না। তো এই আলোচনাটার মাধ্যমে আমি গত ক্লাসে একটা প্রশ্ন বাদ দিয়েছিলাম, ওই যে ডু বা ডাজ আছে, ঠিক আছে। ওই জিনিসটাও আপনারা হচ্ছে জানতে পারবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো আমরা একটু আস্তে ধীরে পড়ি, দেখা যাক পারি কিনা, চলো, ঠিক আছে। তো দেখেন, আহ কম্প্যারিজনটার ডিরাইভেশনটা আসলে কোন জায়গা থেকে যদি আমাদের জিজ্ঞেস করা হয়, আমরা তো ধরেন শর্টকাটে অনেক নিয়ম পড়ে ফেলি। তো কম্প্যারিজনটা তো আমরা আসলে প্রিলিমিনারি স্টেজে পড়ে ফেলি। এই একটু অ্যাডভান্স বা ভিতরে গিয়ে আমাদের আলোচনাটা আসলে করা হয় না, ঠিক আছে। তো এই জায়গাটা আহ, যে আমরা মূলত আজকে আলোচনাটা করব। তো এখন আমি একটু এখানে একটু ফাঁকা স্পেস ক্রিয়েট করে নিই আমার আলোচনার সুবিধার্থে। আসেন। জাস্ট সেকেন্ড, হ্যাঁ। ওইটা পুরোটাই একটা টেবিল না, আচ্ছা সরি।
ওকে, সমস্যা নেই, আমরা নিচ থেকে পড়ি, ঠিক আছে, উপর থেকে না গিয়ে নিচ থেকে পড়ি। তো যে আলোচনাটা আমি করতে যাচ্ছি এটা মূলত রিটেন ব্যাচের আলোচনা আমাদের করার কথা না আপনাদের সাথে। তারপরেও আমি চেষ্টা করি যে ডিগ্রি অফ কম্প্যারিজন প্লাস অর যে বিষয়গুলো রিটেন ক্লাসে পড়িয়ে থাকি সেগুলো সম্পর্কে যেন একটা ভালো একটা আইডিয়া নিয়ে আপনি যেতে পারেন, ঠিক আছে। তো আসেন আমরা শুরু করি। প্রথমেই দেখেন ডিগ্রি অফ কম্প্যারিজন বেসিক্যালি কয় প্রকার আপনারা জানেন, 3 প্রকার, কিন্তু আমরা বলি 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে ইকুয়াল ভার্সেস হচ্ছে গিয়ে কি আনইকুয়াল। এই 2 প্রকারের হয়ে থাকে, ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। এখন এই আনইকুয়াল কম্প্যারিজনটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কম্পেয়ারেটিভ আনইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। এই জন্য আমরা বলি ডিগ্রি অফ কম্প্যারিজন হচ্ছে 3 প্রকার, আর কিছুই না, ঠিক আছে। এখন একটা জিনিস শিখবেন যে ডিগ্রি অফ কম্প্যারিজনে আপনার মূলত আমরা কি কম্পেয়ার করি, আমরা কি কম্পেয়ার করি, ঠিক আছে। বলেন তো বুদ্ধি করে। হ্যালো, 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর হচ্ছে গুণ। এটা একটা মজার প্রশ্ন যে আমরা আসলে কি কম্পেয়ার করি। দেখেন, হ্যাঁ, মূলত আমরা যখন বলতেছি যে ধরেন আই এম অ্যাজ টল অ্যাজ ইউ, এই যে যে জিনিসটা কম্পেয়ার করা হয়েছে এটা এই যে মধ্যেখানে আছে টল মানে লম্বা। তো টল ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো আমরা বলতে পারি যে আমরা অ্যাডজেক্টিভ কম্পেয়ার করি। একইভাবে আমরা আরেকটা আইটেম সেটা হচ্ছে অ্যাডভার্ব কম্পেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে নাউন, নাউন এর এক্সটেন্ট কে কম্পেয়ার করতে পারি। ইন এ সেন্স ওইটাও কিন্তু এক প্রকার অ্যাডজেক্টিভ বলা যেতে পারে, তারপর আমরা নাউনের এক্সটেন্ট বলছি। তাহলে বুঝতে পারলাম যে দেয়ার আর অ্যাকচুয়ালি 3 আইটেমস দ্যাট উই ক্যান কম্পেয়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে গিয়ে নাউনের এক্সটেন্ট। আচ্ছা, ভালো কথা। এখন প্রশ্ন হলো আমরা 3 উপায়ে কম্পেয়ার করতে পারি, আর আমরা বুঝতে পারলাম যে আমরা 3টা জিনিসকে কম্পেয়ার করতে পারি। তাহলে 3 3 9টা স্টাইল হওয়ার কথা। আমি কি ভুল বললাম ব্যাপারটা? একটু বলেন তো কেউ, আমি যে কথাটা বললাম 3 উপায়ে কম্পেয়ার করতে পারি এবং 3টা জিনিসকে কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে 3 3 9টা উপায় হওয়ার কথা নাকি? ইয়েস অর নো? Yes. ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, ফরম্যাটটা কি, ডেসক্রিপশনে নিয়ে আমরা বললাম যে আপনি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এর জন্য একটা ঘর রাখবেন, কারণ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্প্যারিজনটা মোটামুটি সেম, কোনো পার্থক্য হয় না। ঠিক আছে, ঠান্ডা মাথায় ক্লাসটা করেন, আমার মনে হয় ভালো লাগবে। একটু দাঁড়ান। আর একটা হচ্ছে গিয়ে কি, আমরা এটাকে মার্চ করে দিয়ে আমরা লিখবো হচ্ছে যে নাউনকে কম্পেয়ার করব। এই নাউনকে আবার কয়ভাবে কম্পেয়ার করা যায়? 0 1 এটা একটা স্টাইল, 0 2 এটা আরেকটা স্টাইল, ঠিক আছে। আচ্ছা, এখন কম্প্যারিজন করতে পারি কয় উপায়ে আমরা? ইকুয়াল কম্প্যারিজন একটা হতে পারে, তারপর হচ্ছে কম্পেয়ারেটিভ কম্প্যারিজন একটা হতে পারে, আর একটা হলো সুপারলেটিভ একটা কম্প্যারিজন হতে পারে। মানে উপরে যে টেবিলটা বানিয়েছিলাম না মানে লেকচার হিসেবে, ওই টেবিলটাকেই আমি এখন নতুন করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তৈরি করে দিচ্ছি, আর কিছুই না। এখন ইকুয়াল কম্প্যারিজনের মূল যে ক্যারেক্টারিস্টিক্স, আই রিপিট, ইকুয়াল কম্প্যারিজনের মূল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কি? সেটা হচ্ছে যে ভাই সেটা হচ্ছে গিয়ে কি, সে 2টা অ্যাজ এর মধ্যে সে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে নিয়ে কম্পেয়ার করবে। এটা হলো মূল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আর নাউনকে যখন আপনি কম্পেয়ার করবেন তখন নিয়মটা কি, 2টা অ্যাজ এর মধ্যে নাউনটাকে এনে কম্পেয়ার করবেন। আর একটা কি করতে পারেন, দা সেম প্লাস নাউন প্লাস অ্যাজ, এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে নাউনটাকে যে কম্পেয়ার করতেছেন এই জায়গাটাতে এসে ওই যে নাউন কিন্তু বলিনি, আমরা বলেছিলাম নাউনের এক্সটেন্ট। এই এক্সটেন্ট জিনিসটা মেলানোর জন্য আমাদের যেই কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে ওই এক্সটেন্টটা বোঝানোর জন্য নাউনের আগে হয় আপনাকে মাছ আনতে হবে, নয় আপনাকে মেনি আনতে হবে, অথবা আপনাকে ফিউ আনতে হবে, অথবা আপনাকে লিটল আনতে হবে। এই জায়গাটাতে এসে আপনাকে এইভাবে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে হয় এটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ফরম্যাটটাকে লিখে ফেলি, ঠিক আছে।
এই যে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার প্রশ্ন আসতেছে যে ভাই এটা তো বুঝলাম, ভালো কথা, এরপরে আর কি আসতে পারে দেখা যাবে। তো এবার দেখেন, আহ এই এই যে কম্প্যারিজনটা করবেন, ইকুয়াল কম্প্যারিজন বা নাউন কম্প্যারিজন, দুইটা স্টাইল আছে, আপনি কিন্তু বেসিক স্ট্রাকচারটা বুঝে গেলেন। এখন কম্প্যারিজনটা করা হয় কিভাবে? মূলত কম্প্যারিজনের যে কোনো কম্প্যারিজন বেসড সেন্টেন্স হচ্ছে অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্সের কম্বাইন্ড রূপ। আই রিপিট, যে কোনো কম্প্যারিজন হচ্ছে অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্সের কম্বাইন্ড রূপ। কিরকম কম্বাইন্ড রূপ? যখন আপনি বলতেছেন যে আই এম অ্যাজ টল অ্যাজ ইউ বা আই এম টলার দেন ইউ, এখানে দুইটা বাক্য ছিল, একটা ছিল আই এম টল আর একটা ছিল ইউ আর টল। এই দুইটা বাক্যের মধ্যে একটা অ্যাডজেক্টিভ কমন পেয়েছেন, টল, তাই ইকুয়াল কম্প্যারিজনে গিয়ে অ্যাজ টল এজ হয়ে গেছে। এই হলো গিয়ে মূল তত্ত্ব। অর্থাৎ কম্প্যারিজন করার সময় প্রথমে দুইটা বাক্য নিতে হবে, ওই দুইটা বাক্যের মধ্যে কোনো না কোনো কিছু সেম থাকতে হবে, যেটাকে ওই দুইটা অ্যাজ এর মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন ধরেন আমি লিখলাম যে অ্যাজ টল অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ বিগ অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ সুন অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ স্লো অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ বিউটিফুল অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ হ্যাপি অ্যাজ। আমি অনেকগুলো লিখলাম। এই যে এটা হলো মূল তত্ত্ব, আর কিছুই না। এখন যদি এই জায়গাটাতে এসে আমি যদি বলি যে ওকে, ভালো কথা, আপনাদের কথা আমি আমার কথা আপনারা মেনে নিয়েছেন, এখন ধরেন আমি যদি আপনাকে একটা শর্ত বলি যে আমরা কয়েক জোড়া বাক্য লিখবো এবং লিখে দেখবো যে আমরা এদেরকে কম্পেয়ার করতে পারি কিনা ইকুয়াল ভাবে। যেমন ধরেন আমি প্রথমেই এটাকে মুছে দিচ্ছি, এটাকে মুছে দিয়ে আমি দুইটা বাক্য লিখলাম। ভালো করে ব্যাপারটা বুঝবেন, এটাই আপনার লার্নিং, এবং এই লার্নিংটা দিয়ে আপনি অনেক জটিল জটিল কম্প্যারিজনের সমস্যার সমাধান করতে পারবেন। আপনি বললেন যে আই এম টল, ইউ আর টল, এই যে দেখেন দুইটার মধ্যে কিন্তু কি আছে, টল কমন আছে, তাই দুই টলের জন্য আপনি ইকুয়াল কম্প্যারিজন করলে এটা হয়ে যাবে অ্যাস্টলেস। এবার অ্যাস্টলেস লিখার পরে প্রথম বাক্যের যা বাকি আছে, অর্থাৎ আই এম, এই পুরোটা আপনি বসিয়ে দিবেন আই এম। আর দ্বিতীয় বাক্যের বাকি আছে কি, ইউ আর, এই যে আপনি বসিয়ে দিলেন ইউ আর। তার মানে যেটা কম্পেয়ার করব সেটা দুইটা অ্যাজ এর মধ্যে বসাবো, এরপরে প্রথম বাক্যের বাকি সবকিছু আগে, দ্বিতীয় বাক্যের বাকি সবকিছু পরে। এই ব্যাপারটা পুরোপুরি ভাবে কেন সবাই বুঝতে পারলাম? ইয়েস অর নো প্লিজ। জি দাদা, বুঝছি। ওকে, এবারে ধরেন আমরা একটা কাজ করব। আমরা কি করব? আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেব, ঠিক আছে? যে এটা একটা জিনিস মনে করেন আপনি শিখে গেছেন আজকে। এখন ধরেন আমি আর একটা বাক্য লিখলাম যে কি, আই প্লে ওয়েল, ইউ প্লে ওয়েল। তাহলে বলেন তো কি হবে? দুই ওয়েল মিলে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, আই প্লে আগে, ইউ প্লে পরে। বুঝতে গেলে কোনো সমস্যা হয়েছে? না দাদা। কোনো সমস্যা হয়নি, শিখে রাখেন। আচ্ছা, আমি যদি বলি আই প্লে ওয়েল ফুল স্টপ দিয়ে ইউ রিড ওয়েল, দুই ওয়েল মিলে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে কি হবে? আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ রিড। কোনো সমস্যা আছে বুঝতে? কোনো সমস্যা কি আছে? না দাদা। কোনো সমস্যা নাই, ব্রিলিয়েন্ট। আমি যদি বলি আই আই লাভ ইউ মাচ, বিরক্ত হয়ে যায় না, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার। আই লাভ হার মাচ, এই যে দুই মাচ কমন, তাহলে অ্যাজ মাচ এস, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ আই লাভ হার। বুঝতে কোনো সমস্যা হয়েছে? না দাদা। থ্যাংক ইউ। এবার আমি যদি বলি আই লাভ ইউ মাচ, হি লাভস ইউ মাচ, তাহলে কি হবে? আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি লাভস ইউ। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা, ক্লিয়ার ক্লিয়ার দাদা। একটা জিনিস এটা না বোঝার কোনো কারণই নাই, ঠিক আছে? এখন একটা মজার জিনিস বলি, দেখেন এখন যদি এই কম্পারেটিভ ফর্মের দিকে এরা চলে যায়, মনে করেন আপনি জানেন যে অ্যাজ টলেস্ট হবে গিয়ে কি টলার দেন, আপনি জানেন অ্যাজ বিগেস্ট হবে বিগার দেন, অ্যাজ সুনেস্ট হবে সুনার দেন। এখানে কেন ডাবল এন না হয়ে সিঙ্গেল এন হয়েছে এটা কিন্তু গত ক্লাসে আমরা বলেছি। স্লোয়ার দেন, ঠিক আছে, মোর অথবা কি, অথবা লেস বিউটিফুল দেন, ঠিক আছে। হ্যাপি এরটা কি হবে? হ্যাপি আর দেন। এগুলো আপনারা কিন্তু পারেন এখন, ঠিক আছে? আপনাদের আর বুঝতে কিন্তু সমস্যা নাই।
আবার আপনি যদি এখানে যান সুপারলেটিভ ফর্মে তাহলে কি হবে? দা টলেস্ট Tallest. হবে, দা বিগেস্ট হবে, দা সুনেস্ট হবে। আসলে হয় কি এগুলো পড়াতে গেলে ভাই শেষ করা যায় না, বুঝছেন? এত পড়া আছে এর মধ্যে এখানে, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আমার দিক থেকে আপনাদেরকে সব দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা খালি আমাকে গালিগালাজ করবেন না, খালি পড়বেন তো ভাই, পারবেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দাদা। অথবা দা লিস্ট বিউটিফুল, এটা আপনারা বুঝতে পারছেন, এটা হবে দা হ্যাপিয়েস্ট। আশা করি এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না আপনাদের, ঠিক আছে? এখন আমরা কিন্তু গত ক্লাসে কেন সুনার বানানে ডাবল এন হয় নাই এটা কিন্তু আলোচনা করেছিলাম। ওটা নিয়ে কারো কোনো কনফিউশন কি আছে, না ক্লিয়ার আছেন? হ্যালো, ওটা নিয়ে কেউ কি কনফিউশনে আছেন না? হ্যালো, উচ্চারণের সুবিধার্থে দাদা। উচ্চারণের সুবিধার্থে, ব্রিলিয়েন্ট। আচ্ছা, এবার দা সেম প্লাস নাউন প্লাস এস, এটার কোনো কম্পারেটিভ ফর্ম দরকার হয় না, সুপারলেটিভ ফর্ম দরকার হয় না, তাই এটা বাদ। এবার এই নাউনের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি, আসেন আমরা সলভ করার চেষ্টা করি। এই নাউনের ক্ষেত্রে গিয়ে লাস্টের এসটা থাকবে না, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে দেন, THAN। এই মেনি অথবা মাছ এগুলা কেটে হয়ে যাবে হচ্ছে যে কোনো একটাই মোর, ঠিক আছে? আর ফিউ হয়ে যাবে ফিউয়ার, লিটল হয়ে যাবে হচ্ছে গিয়ে কি Less. লেস। গ্রেট, এটা আপনারা পারেন, না পারার কি আছে বুঝলাম। আর যদি আপনি সুপারলেটিভ ফর্মে নিয়ে যান তাহলে এই দেনটা চলে যাবে, এই দেনটা চলে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে মোর হয়ে যাবে হচ্ছে গিয়ে কি Most. মোস্ট, আর ফিউয়ার হয়ে যাবে লেস হয়ে যাবে হচ্ছে Least. আর Least. ফিউয়ার হয়ে যাবে হচ্ছে ফিউয়েস্ট। Least. আর আপনারা জানেন যেটার আগে একটা কি আসবে, এটার আগে হচ্ছে দা। একটা দা নিয়ে আসতে হবে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু স্ট্রাকচার ধরে ফেলতে পারছি, আমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন যে যেভাবেই দিক না কেন আলটিমেটলি আমার স্ট্রাকচার এর মধ্যে ফেললে আমার উত্তর মিলে যাবে, ঠিক আছে? এখন ধরেন আমি যদি বলি যে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে সুবিধার্থে। ধরেন আপনি এই যে আই এম টল, ইউ আর টল, এটা আপনি ইকুয়াল কম্প্যারিজন করেছেন, আই এম অ্যাজ টল এজ ইউ আর। আপনি যদি আনইকুয়াল করতেন তাহলে কি হইতো? তাহলে হতো হচ্ছে আই এম টলার দেন ইউ আর। আপনি যদি সুপারলেটিভ ফর্মে নিতেন তাহলে কি হতো? আই এম দা টলেস্ট বলতেন। সুপারলেটিভ ফর্মে টলেস্ট বলার পর কিন্তু বাকিটুকু বলতে হয় না। আমি সবচেয়ে বড় মানে তো আমি সবচেয়ে বড় হয়ে গেলাম, তাই না? আমি ক্লাসে, ওকে ভাই, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি, ঠিক আছে? এখন দেখেন যত নিয়ম পড়াই না কেন এটা সুপারলেটিভ, কম্পারেটিভ, ইকুয়াল সব জায়গাতে সেম। তাই আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভটাকে আলোচনার সুবিধার্থে বাদ দিয়ে দিচ্ছি যে ভাই এগুলো আমার দরকার নাই। বাদ দিলে কোনো সমস্যা আছে? জি না দাদা। কোনো সমস্যা নাই, ব্রিলিয়ান্ট। এটা আপনারা তো ব্রিলিয়ান্ট বলবেন, আপনারা কি পড়াবো বলেন তো? আপনারা সবই পারেন, দেখছেন? আপনাদের সমস্যা হচ্ছে আপনারা মন দিয়ে পড়েন না, ঠিক আছে? মন দিয়ে পড়লে এটা এগুলো কোনো পড়ার মধ্যেই পড়ে না। আপনারা মন দিয়ে পড়বেন না, তারপরে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যখন চলে যাবো গা খেলায় পড়ে তখন মন দিয়ে পড়বেন, আমি খুব ভালো করে যাই, ঠিক আছে? ওকে, তো এবারে লার্নিংটা কোথায়? তাহলে এত বকবক করে এই পর্যন্ত আনলাম কেন? এবার একটা মজার জিনিস শিখেন। এখানে কিন্তু অলরেডি আপনাদের কাছে একটা প্রশ্ন চলে আসছে, যেমন আই লাভ ইউ মাচ, আই লাভ হার মাচ, দুই ক্ষেত্রে আই আসে, তাহলে দুইবার আই লেখার তো কোনো প্রয়োজন নাই। যদি এই জিনিসটা আপনার মাথার মধ্যে হিট করে থাকে তাহলে আপনি একটা জিনিয়াস পাবলিক, ঠিক আছে? এবং আপনি খুব দ্রুত চাকরি পেতে পারেন যদি মন দিয়ে পড়েন। না মন দিয়ে না পড়লে কিছু করার নাই। স্মৃতি দিদি বলেছেন নমস্কার, হ্যাঁ আপনাকে নমস্কার দিদি, থ্যাংক ইউ। তো এখন দেখেন এখানে যেটা করব সেটা হচ্ছে এই কথাটা আসলেই সত্যি যে যে জিনিসটা দুইবার ইউজ করতেছি সেম, সেটা আমার ইউজ করার দরকার নাই, সেটা আমি বাদ দিয়ে দিই, আমার কোনো প্রয়োজন নাই। সো আমরা এখন থেকে মাথায় রাখবো আমাদের কাছে যে জিনিসটা সেম একমাত্র ভার্ব বাদে, আই রিপিট এক্সেপ্ট ভার্ব, ভার্ব বাদে অন্য যা কিছু আমরা সেম পাবো
তারপরের অংশ থেকে আমরা বাদ দিয়ে দিব। কথাটা কি বললাম, একমাত্র ভার্ব বাদে আমরা যা কিছু সেম পাবো তা পরের অংশ থেকে আমরা বাদ দিয়ে দেব। যদি এমন হয় দুই অংশে সাবজেক্ট সেম, তাহলে পরের অংশ থেকে আমরা সাবজেক্টটা বাদ দিব। দুই অংশে অবজেক্ট সেম, পরের অংশ থেকে অবজেক্টটা বাদ দিব। দুই অংশে প্রিপোজিশনাল ফ্রেজ সেম, পরের অংশ থেকে প্রিপোজিশনাল ফ্রেজটা বাদ দিয়ে দিব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখেন। যেমন এই যে লাস্টের বাক্যে গিয়ে দেখেন আই লাভ ইউ, হি লাভস ইউ, তাহলে দুই ক্ষেত্রে ইউ সেম, তাহলে আমি এই ইউটাকে বাদ দিয়ে দিতে পারি। পারি না বাদ দিতে, বলেন তো একটু? জি দাদা পারি। এই যে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল, শেষ। আর কিছু সহজ জিনিস, কঠিন কিছু না, খেয়াল করে দেখেন। তারপরে দেখেন এই যে এর উপরটা দেখেন, দুই ক্ষেত্রে সাবজেক্ট সেম, আই লাভ ইউ অ্যাজ মাচ এজ আই লাভ হার, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে আইটাকে বাদ দিয়ে দিতে পারি। তো উপরের তিনটায় কিন্তু কোনটা কোনো ক্ষেত্রে কিন্তু ভার্ব বাদ অন্য কিছু নাই, থাকলে সেম হলে বাদ, আর ডিফারেন্ট হলে রেখে দিতাম। তাহলে যখন আপনি লিখতেছেন কিংবা কম্প্যারিজনকে নিয়ে একটু অ্যাডভান্স চিন্তাধারা করছেন, তখন এটা বুঝতে পারবেন তো যে সেম হলে বাদ যাচ্ছে পরের অংশ থেকে, কোনো সমস্যা হয় বুঝতে? না দাদা। আচ্ছা, এবারে ভার্বের ক্ষেত্রে কি হবে এইটা জানেন, এই জিনিসটা আমাদের দেশের বইয়ে ক্লিয়ারলি মেনশন করা নাই। এই জন্য আমি বলেছি যে একটা আনকমন জিনিস আপনাদেরকে আমি শেখাবো, ঠিক আছে? চলেন শিখি। ভার্বের ক্ষেত্রে আমি একটু ঠান্ডা মাথায় বলি, আপনিও ঠান্ডা করে বুঝে বুঝে নোট করেন, হ্যাঁ? ভার্বের ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে যে পরের অংশে মেইন ভার্ব আছে নাকি নাই। আই রিপিট, প্রথমে দেখতে হবে পরের অংশে মেইন ভার্ব আছে নাকি নাই। যদি আপনি দেখেন যে না, দেয়ার ইজ নো মেইন ভার্ব, কোনো মেইন ভার্ব নাই, তাহলে ডেফিনেটলি একটা অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বের দায়িত্ব পালন করবে এবং ওই ভার্বটা বাদ দিয়ে দিতে হবে। যেমন প্রথমটাতেই দেখেন পরের অংশে আছে ইউ আর, এখানে কোনো মেইন ভার্ব নাই, একটা অক্সিলিয়ারি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, তাই আপনি এই আরটাকে বাদ দিয়ে দিবেন। বুঝতে পারলাম সবাই আমরা? হ্যালো? জি দাদা। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে পরের অংশে যখন দেখবো কোনো মেইন ভার্ব নাই, তখন আমরা সেখান থেকে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, ভালো কথা, বাদ দিলাম। আচ্ছা, এবার কথা হলো ভার্ব থাকলে কি হবে, মেইন ভার্ব থাকলে কি হবে। এই যে দেখেন, এবার আমরা মেইন ভার্বের ব্যাপারটাতে আসি। মেইন ভার্বকে আমরা লিখবো হচ্ছে এমভি দিয়ে, অর্থাৎ মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্ব যদি থাকে তাহলে কি হবে? মেইন ভার্ব থাকলে প্রথমেই দেখবেন যে সাবজেক্টটা সেম নাকি 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 সাবজেক্টটা ডিফারেন্ট। খেয়াল করে দেখেন, আমি প্রথমে বললাম কি, যখন দেখবো যে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব থাকবে, যেটা আমরা কেটে বাদ দিয়ে দিব। ওই ব্যাচটা নিয়ে কি কোনো, সরি, ওই এটা নিয়ে কোনো সমস্যা কি আছে? বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো? দাদা কোনটা নিয়ে? মেইন ভার্ব না থাকলে যে অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ওইটা ভার্বটা বাদ দিয়ে কেটে দিতে হবে। কোনো সমস্যা আছে? না না দাদা। ব্রিলিয়ান্ট। এবার যেহেতু এটা বুঝতে কোনো সমস্যা নাই, এবার কি বললাম, মেইন ভার্বের নিয়মটা কি? মেইন ভার্বের নিয়মে কি বললাম, প্রথমে দেখবো যে এই মেইন ভার্ব যখন সেম থাকতেছে, নাকি? তখন আমরা দেখবো যে মেইন ভার্বটা কি সেম নাকি মেইন ভার্বটা ডিফারেন্ট, ঠিক না? তো সরি, সাবজেক্টটা সেম না সাবজেক্টটা সাবজেক্ট ডিফারেন্ট? সেম নাকি? এই যে দেখেন, আমি লিখলাম এসএস মানে সাবজেক্ট সেম, এসডি মানে সাবজেক্ট ডিফারেন্ট। তো ডিফারেন্ট। সাবজেক্ট যখন সেম, আপনি প্রথমে কি করেন বলেন তো, বুদ্ধি করে, সাবজেক্টটা সেম পেলে বলেন তো কি করে? সাবজেক্টটা কেটে দিবেন না আপনি? হ্যাঁ, বাদ যাবে, হ্যাঁ। বাদ দিবেন। এরপর যদি দেখেন যে মেইন ভার্বটাও সেম, তাহলে মেইন ভার্বটাও বাদ দিয়ে দিবেন। কেটে দিব। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। আর যদি দেখেন যে মেইন ভার্বটা ডিফারেন্ট, তাহলে এটাকে আবার বাদ দিবেন না। তাহলে কি বুঝতে পারলাম, যদি দেখি যে আমার সাবজেক্টটা সেম, তাহলে সাবজেক্টটা কাটবো। কেটে দিতে এরপর হবে। যদি আমি দেখি মেইন ভার্বও সেম, তাহলে মেইন ভার্বও কাটবো, আর ডিফারেন্ট হলে রেখে দিব। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এবার দেখেন, এবার এটার সাথে দেখেন, একটু দাঁড়ান, হ্যাঁ, এবার দেখেন, তো সাবজেক্টটা সেম কোথায় আছে আমরা একটু দেখি, আসেন।
সাবজেক্টটা সেম আছে আমাদের 4 নম্বরে, খেয়াল করে দেখেন, আই লাভ ইউ, আই লাভ হার। তো সাবজেক্ট যেহেতু সেম, তাই সাবজেক্ট আমরা কেটেছি। এখানে মেইন ভার্বটাও কিন্তু সেম সেম না ভাই, বলেন তো? হ্যাঁ, লাভটাও কাটা যাবে। তাহলে লাভটাও কেটে দেবো, দিলাম কেটে, সমস্যা নেই, শেষ। এবার সাবজেক্ট যখন ডিফারেন্ট, আই রিপিট, সাবজেক্ট যখন ডিফারেন্ট, তখন কি সাবজেক্ট কাটবেন না কাটবেন না, বলেন তো বুদ্ধি করে? না, কাটবো না। মেইন ভার্বও যদি আপনার ডিফারেন্ট হয়, তাহলে মেইন ভার্ব কাটবেন না রেখে দিবেন, বলেন তো বুদ্ধি করে? ওটাও রেখে দেবো। এইবার যদি বলি যে না মেইন ভার্বটা সেম, তখন কি করবেন বলেন তো বুদ্ধি করে? মেইন ভার্ব সেম হলে তো কেটে দিব একটা। এখানে সেই সমস্যা, মেইন ভার্ব সেম হলে কাটবেন, ঠিক আছে, কিন্তু কেটে কেটে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে নিয়ে আসতে হবে। এই যে জায়গাতে গিয়ে হলো ঝামেলাটা আমাদের লাগলো। যখন মেইন ভার্ব সেম, তখন আপনি মেইন ভার্বটা কাটবেন, ঠিক আছে, কিন্তু কাটার পরে ইউ হ্যাভ টু মেক শিওর যে একটা অক্সিলিয়ারি ভার্ব আপনি নিয়ে আসতেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? তাহলে মেইন ভার্বটা, সরি, সাবজেক্টটা ডিফারেন্ট কোথায় ছিল আমরা একটু দেখি। সাবজেক্টটা ডিফারেন্ট ছিল আমাদের, লাস্টেরটাই দাদা আছে, লাস্টেরটা। লাস্টেরটা ডিফারেন্ট ছিল, দুই তারপর নাম্বারটা ডিফারেন্স। 2 নাম্বারটা তো কিন্তু সাবজেক্টটা ডিফারেন্ট ছিল, 3 হ্যাঁ, নাম্বার 3 নাম্বারটাও সেম। তাহলে প্রথমে আমরা 2 নাম্বারটায় যাই, আই প্লে ওয়েল, ইউ প্লে ওয়েল। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টটা ডিফারেন্ট, তাই রেখে দিব। মেইন ভার্ব যেহেতু সেম, তাহলে মেইন ভার্বটা কেটে দিব, ইউ প্লে থেকে। কেটে দিয়ে কি করবো, অক্সিলারি ভার্ব। ইউ প্লে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট আছে। প্রেজেন্ট Present ইনডিফিনিট indefinite. টেন্সের সাথে অক্সিলারি ভার্ব কি হবে? Do or does হতে হবে। ডু হবে। ডাজ আবার কেন হবে রে ভাই, বুঝলাম না। ডু হবে। তো সিঙ্গুলার থাকলে। আচ্ছা, গেল। এবার 3 নম্বরটা দেখেন, আই এবং হচ্ছে ইউ, সাবজেক্ট ভিন্ন, রেখে দিলাম। প্লে এবং রিড, মেইন ভার্বও ভিন্ন, রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এবার দেখেন 5 নম্বরটায় সাবজেক্ট ভিন্ন, আই এবং হি, কিন্তু খেয়াল করে দেখেন মেইন ভার্ব সেম, তাই লাভস কেটে কি আনবো, ডাস। Does. মনে থাকবে? জি দাদা। এই লার্নিংটার জন্যই আমি আপনাদের বলেছি যে আজকে একটা আনকমন জিনিস শিখবেন, এবং দেখেন এটা আপনাদের কোনো বইয়ে আমার মনে হয় না দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এখন এটা শুধু এইভাবে হলেই যে হয়ে গেল তা না, এটার আবার দুইটা হতে পারে। একটা হচ্ছে এই যে দেখেন অ্যাজ ইউ ডু আছে, এটাও রাইট, আবার এটাও হতে পারে অ্যাজ ডু ইউ, এটাও রাইট। এবার এখানে এসে দেখেন অ্যাজ হি ডাজ আছে, আবার এটাও হতে পারে যে অ্যাজ ডাজ হি। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? মনে থাকবে তো নাকি, না ভুলে যাবেন? না দাদা, মনে থাকবে। এখন আপনি আমাকে বলতে পারেন কাউন্টার কোশ্চেন করে যে সুমন ভাই, এই নিয়মটা আপনি আনলেন কোন জায়গা থেকে? এই নিয়মটা আপনি পড়েছেন। আমি কিন্তু প্রিলি ব্যাচ শুরু করার সময় একটা কথা বলে দিয়েছি যে আই এম নট গোয়িং টু টিচ ইউ এনিথিং স্পেশাল অর এনিথিং ইনোভেটেড অর ইনোভেটিভ অর এনিথিং নিউ। আমি পড়াচ্ছি না, হোয়াট আই এম টিচিং ইউ সেটা আপনি কোনো না কোনো জায়গা থেকে পড়েছেন, বাট ইউ কুড নট কানেক্ট ইট। এটা আপনি কানেক্ট করতে পারছিলেন না, এবার কানেক্ট করতে পারবেন। দেখেন আপনি যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়েছিলেন, একটু মাথায় দেখেন, মাথায় রাখেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি। আপনি যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করেছিলেন, দেখেন আপনি বলেছিলেন যে সুমন প্লেস ফুটবল, কমা দিয়ে, খেয়াল করে দেখেন সো ডু আই, মনে আছে? সো ডু আই বা আই ডু অলসো, মনে পড়ে? মনে পড়ে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট মনে পড়ে? হ্যালো? জি দাদা, জি। ওই নিয়মটাই এই যে এখানে কাজে লেগেছে, অ্যাজ ডাজ হি। তবে এটাকে আসলে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলি না, এটাকে অনেকটা ইনভার্টেড সেন্স বলা হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমাদের ভুলটা কোথায় হয়, যেই ভুলটা আমরা করেছিলাম, বলেন তো সেটা কত নম্বর এক্সাম্পল ছিল যেটা বলেছিলাম আজকে আমরা দেখবো? মেবি 55 দাদা। 55 নাম্বার। আচ্ছা 55, ওকে ডান। এবারে আগে আমরা ওইটা দেখার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেই। আমি লাল রং দিয়ে 33 বা এরকম একটা ছিল বোধহয়। এইরকম একটা ছিল বললে হবে না, বললে একদম ক্লিয়ারলি বলতে হবে যে এইটা, ঠিক আছে? ওই যে 55 নাম্বার, আই হ্যাভ মোর মিস্টেকস দেন হি। ওকে, না না, দেখা যাক। 30 তে আরেকটা এখন প্রশ্ন, দেখা। ওকে 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 থামেন, চুপ, স্বপ্ন পিঠা মন্দির রোজা রমজান দিন, ঠিক আছে? মাথা গরম করে, ওকে? এবার দেখেন ভালো করে ব্যাপারটা বুঝেন।
আসলে আমি আপনাদের লাস্ট 2টা ক্লাস উল্টাপাল্টা গেছিল, কারণ শিডিউল চেঞ্জ করছিলাম, আমার ট্রেনিং এর ঝামেলা ছিল। তো আমি হয়তো বা শুক্রবারে আপনাদেরকে এক্সট্রা ক্লাস ফেলবো, এবং দয়া করে ক্লাসটা পার্টিসিপেট করবেন ভদ্রলোকের মতো, ঠিক আছে? মনে থাকবে না, ভুলে খেয়ে বসে থাকবেন। জি দাদা। আচ্ছা দাদা। হ্যাঁ, দাদা দাদা, শুক্রবার, দাদা শুক্রবার একটা অন্য দিন নিলে ভালো হয় না তো? না আমি শুক্রবারে দেখবেন সকালবেলা ফেলবো 10টার দিকে, আপনার আরাম সুইটা, আপনার তো কোনো পরিশ্রম না, আপনি খালি মন করে খালি পড়বেন, ঠিক আছে? আমরা কি করি দেখেন, আমরা হইতেছে মানে খাঁটি বাংলায় বলে কুত্তা খাটাখাটি, ঠিক আছে? সকালবেলা উঠে অফিস করি, ট্রেনিং করি, তারপরে আসি, আমাদের নিয়ম করে 5 বেলা খাবার দেয়, সেটাও খাইতে হবে, সেটা না খেলে আবার কমপ্লেন দিবে যে ও ঠিক মতো খাচ্ছে না, অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো এত নিয়ম মানতে হয়, তাহলে আমরা জীবনটাকে নিয়মের মধ্যেই, মানে নিয়ন্ত্রণের মধ্যেই অনিয়ন্ত্রিত করতে হবে, এটা হলো সৌন্দর্য জীবনে, ঠিক আছে? নিয়মের মধ্যে থেকেই অনিয়ম করতে হয়। কিন্তু আপনারা করেন কি, নিয়মটা জীবনটাকে একবার অনিয়মিত বানায় ফেলা, এটা ভুল। দেখেন পারবেন না, পারার কোনো কারণ নাই। এবার একটা জিনিস দেখেন, প্রথম সবুজটা দেখেন, আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হার। এখানে বিষয়টা কি, আমি তোমাকে যতটা ভালোবাসি তাকেও ততটা ভালোবাসি। আর আই লাভ ইউ অ্যাজ মাচ এজ হি ডাজ বা অ্যাজ ডাজ হি, এটার মিনিংটা হচ্ছে আমি তোমাকে যতটা ভালোবাসি সেও তোমাকে অতটাই ভালোবাসে। দুইটার ক্ষেত্রে কিন্তু মিনিংটা ভিন্ন। একটা হচ্ছে আমি তোমাকে এবং তাকে সমান ভালোবাসি, আর একটা হচ্ছে আমি তোমাকে যতটা ভালোবাসি সেও তোমাকে ততটা ভালোবাসে। মানে প্রথমটাতে আমি একা দুইজনকে ভালোবাসি, আর দ্বিতীয়টাতে আমরা দুইজন তোমাকে ভালোবাসি। এই ব্যাপারটা কি মাথায় সেট করতে পেরেছেন? হ্যালো, জি দাদা। এই ব্যাপারটা মাথায় সেট করতে পেরেছি আমরা সবাই, শিওর তো? জি দাদা। ওকে, ব্রিলিয়েন্ট। তাহলে আমরা 55 নম্বর এক্সাম্পলটাতে যাব এবং গিয়ে আমাদের সেই গতকালের কনফিউশনটা আমরা ক্লিয়ার করব, এন্ড লেটস সি ইফ উই ক্যান সলভ ইট। ঠিক আছে, দেখা যাক পারি কিনা, চলেন। তো 55 নম্বর প্রশ্নটা কোথায় গেল, হড়ে গেল, এটা মাথা মাথা নষ্ট হয়ে গেছে। আর নিচে 55 নম্বর প্রশ্ন। এইবার আমরা তাহলে এইটা একটু সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, একটু দাঁড়ান, আপনারা চেষ্টা করেন, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ, না 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 না, শুধু 10:30টায় ফোকাস রাইটিং 7 ব্যাচে, যেটা আমি ইনস্ট্যান্ট যে ফোকাস রাইটিং লিখে দেই না, ওরা যে টপিক দিয়ে আমরা লিখে দেই, ওই ব্যাচটা ফোকাস রাইটিং 7 ব্যাচ। ঠিক আছে, 10:30টায় ওই একটা ব্যাচ, আর কোনো ব্যাচ নেই আজকে রাতে। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, নমস্কার। তো এখানে দেখেন কি বলেছি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ মোর মিস্টেকস দেন হিজ। আচ্ছা, এখানে প্রথম কথা হলো, হিজ দিয়ে আপনি কিন্তু হিজ মিস্টেকস বুঝাতে পারেন। এখন হিজ দিয়ে হিজ মিস্টেকস রাইট হতো যদি মাই মিস্টেক বলা হতো, নাকি ভুল বললাম না ঠিক বললাম, বলেন তো? হ্যাঁ দাদা। তার মানে এ নাম্বারটা যে বাদ, এই নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নাই, আছে কি? না সমস্যা কি আছে? না। কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে, আপনি তো জানেন, আমি প্রশ্নটা কপি করে নিচ্ছি, একটা জিনিস দেখেন। আপনি তো জানেন, সরি, আপনি তো জানেন যে এই যে কম্প্যারিজন, এটা ডেফিনেটলি কয়টা বাক্য থেকে আসছে, একটু বলেন তো বুদ্ধি করে কেউ আমাকে। দুইটা বাক্য। দুইটা বাক্য থেকে আসছে। তো দেখেন, এই অপশন এ ইজ রং, দুইটা বাক্য থেকে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে নাকি না? ইয়েস অর নো? না দাদা, কোনো কনফিউশন নাই, ঠিক আছে। কনফিউশন নেই। এবার ডি নম্বর অপশনে যে মোস্ট বলছে, মোস্ট কি এখানে অ্যাপ্লিকেবল হবে বলে মনে হয় আপনাদের কাছে? সত্যি করে বলেন। না 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 এটাও দাদা, না। হবে না, তাহলে এটাও বাদ। না। বি নাম্বারটা হবে দাদা। হবে হচ্ছে কি বি অথবা সি। এবার আমরা একটু দেখি, আমরা বাক্যটাকে মিলাই, ঠিক আছে। আমি লিখলাম, সরি, ক্লাস কি ভালো লাগতেছে? জি দাদা। তাহলে ক্লাস ভালো লাগলে ব্র্যান্ডিং, আমি বুঝি না আপনারা 1300 পোলা পাইন, যদি আমার ক্লাস যদি ভালোই লাগে তাহলে রিভিউ করেন না কেন? আপনারা বুঝি না আমি। হ্যাঁ, যদি কিন্তু রিভিউ দিতে পারেন যে না লোকটা ভালো, পাগল হইলেও লোকটা ভালো, এটা বলতে পারেন, তাই না? দুর্নাম্য করতে পারেন, কোনো মানুষকে সমস্যা বলি নেই। তো, রিভিউ দিই না যে হ্যাঁ ভাইয়া ক্লাসটা কই তাই এই না? ব্যাপার। আচ্ছা, আমি লিখলাম আই হ্যাভ মেনি মাঝে মাঝে মিস্টেকস। ঘুমাই, কিন্তু তারপরে মনে হয় না থাক ক্লাসটা একটু করি না, কি হবে। এবার দেখেন, আই হ্যাভ মেনি মিস্টেকস লিখলাম। এবার আমি লিখলাম হি হ্যাজ মেনি মিস্টেকস। তো এই দুই মেনি মিস্টেকস মিলে গেলে আমি লিখতে পারি অ্যাজ মেনি মিস্টেকস অ্যাজ, লিখতে পারি কিনা? ইয়েস অর নো? ইয়েস। জি দাদা, কম্পেয়ারে আই হ্যাভ লিখতে পারি
আই হ্যাভ মাই লিখছি কেন আবার কিরে ভাই? আই হ্যাভ আর একটা হচ্ছে হি হ্যাজ, নাকি লিখতে পারি না? জি দাদা। এখন দেখেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হয়। এখন খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন যে কম্পারেটিভ করবেন তাহলে কি লিখবেন? অ্যাজ মেনি অ্যাজ এর পরিবর্তে আপনি লিখবেন যে মোর মিস্টেক্স, তাই না? ঠিক আছে কিনা? জি দাদা। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করে দেখেন, এই পরের অংশে কি মেইন ভার্ব আছে না অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব বানানো হয়েছে? অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হ্যাজটা কাটা এখন যাবে। আপনি যদি বলেন যে সুমন ভাই এখানে অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব বানানো হয়েছে, তাহলে আপনি লজিক্যালি বলবেন যে ভাই হ্যাজটা বাদ দেন, আমি একটু পরে বাদ দিই হ্যাজটাকে পরে বাদ দিই, একটু দাঁড়ান। আপনি যদি বলেন যে সুমন ভাই এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, যেটাকে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি যে কাজটা করতে পারেন যে হ্যাজটাকে বাদ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আই হ্যাভ মোর মিস্টেক দেন হিম, না দেন হি? হি হবে। দেন হি হইতে পারে, দ্যাটস এ গুড থিং। তাহলে হিম কি হওয়া ছিল? তাহলে সি নাম্বারটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তাহলে আপনারা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছিলেন যে বি নাকি সি। তাহলে আজকে থেকে আপনাদেরকে কনফিউশনে ফেলতে পারবে যে বি হবে না সি হবে? না দাদা। না দাদা। তবে যদি আপনি বলেন যে সুমন ভাই এখানে হ্যাজটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ভাববো, সেক্ষেত্রে কিন্তু আরেকটা অ্যান্সার অ্যাপ্রুভ হতে পারে। হি হ্যাজ, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি হ্যাজকে মেইন ভার্ব ধরি? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাজটাকে যদি মেইন ভার্ব ধরি তাহলে এটা কি? এটা মেইন ভার্ব হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? হ্যাঁ। তাহলে কি হবে? ওই যে দেখেন হি ডাজ আনতে হবে। এখন ডাজ দিয়ে তো অপশন আপনার কাছে নাই। ব্যাপারটা ধরতে পারছেন সবাই? জি দাদা, না। হি ডাজ। যেমন আপনার দেখেন একটু কনফিউশনে পড়ে যান ট্যাগ কোশ্চেনে যে আই হ্যাভ মেনি প্রবলেমস, কমা দিয়ে লেখেন ডু নট আই, অথবা কি লিখতে পারেন যে হ্যাভন্ট আই, নাকি? দুটোই তো রাইট হয় নাকি? একটা আমেরিকান, একটা ব্রিটিশ। ধরতে পারছেন ব্যাপারটা? জি দাদা। মানে ওরা বলতেছে যদি ডু নট আই লিখেন তাহলে বলতেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে হ্যাভটাই মেইন ভার্ব, তাহলে ডু দিয়ে করতে হবে, ডোন্ট আই। আর আপনি যদি হ্যাভটাকে অক্সিলারি ধরে নেন তাহলে হ্যাভ নট আই, দুটোই রাইট হতে পারে নাকি? তো আপনি যদি মনে করেন যে হ্যাজটা অক্সিলারি ভার্ব তাহলে কেটে দিবেন, তাহলে শুধু হি হবে। আর যদি হ্যাজটাকে মেইন ভার্ব বলেন তাহলে কেটে ডাজ আনতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। জি দাদা। এখন আবার দয়া করে বলে বসেন না ভাই দুইটাই যদি অপশনে থাকে তাহলে আমি কি করব? তাহলে আমি বলবো যে ভাই আপনার বাড়ি কিন্তু কোথায় বলেন? বাংলাদেশে। না সেটা পাবনা। বলবো না। না সেটা আমি বলবো না, কারণ টিচার আপনাকে ওইরকম প্রশ্ন দিবে না, বাট দিলে মনে করতে হবে যে শেষ, আপনি ধরা খেয়ে গেছেন, ঠিক আছে? আপনার কপাল খারাপ দাদা আছে। এখানে তাহলে হ্যাঁ বলেন। এখানে হচ্ছে এই যে মানে সি নাম্বার যে অপশনটা, এটাকে কি ওই যে আমরা যেরকম করি দেন দ্যাট অফ ওভাবে দিয়ে কি চেঞ্জ করা যায়? ওটা তো না ভাই, সাধারণত সব দিতে পারতেন, কিন্তু কথা হলো আমি তো বলি নাই যে দ্য প্রবলেম, দ্য নাম্বার অফ মিস্টেকস ইজ মোর দেন দ্য নাম্বার অফ মিস্টেক অফ মাইন বা হিম, দ্যাট অফ হিম বলতে পারতেন, কিন্তু এখানে তো মিলাইতে হইবে, না মিললে তো হবে না, ঠিক আছে? যেমন আমি যদি বলতাম যে মাই নাম্বার অফ মিস্টেকস, তাহলে আপনি লাস্টে কি বলতে পারতেন যে হিজ নাম্বার অফ মিস্টেকস, এরকম বলতে পারতেন, ঠিক আছে? তাহলে আপনি যদি বলতেন যে দ্য নাম্বার অফ মিস্টেকস অফ সুমন, তাহলে দ্য নাম্বার অফ মিস্টেকস অফ হিম এরকম করে বলতে পারতেন, দ্যাট অফ হিম বলতে পারতেন, বা দোজ অফ হিম, যেটাই বলেন বলতে পারতেন। স্ট্রাকচারে যা থাকবে সেইভাবে কারেক্ট করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধরেন আপনাকে আমি দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে মাই, স্যার আমি যদি বলি, ধরেন উদাহরণ দিয়ে বলি যে সুমনস স্যালারি ইজ হায়ার দেন রহিমস স্যালারি, ধরেন আমি লিখলাম, ঠিক আছে? এখন রহিম স্যালারি না লিখে আপনি কিন্তু রহিমসও লিখতে পারেন, তাই না? লিখতে পারেন না? শিওর তো নাকি? জি দাদা। দুইটাই কিন্তু রাইট। কিন্তু আপনি যদি বলেন যে দা স্যালারি অফ রহিম কিংবা দ্যাট অফ রহিম, এটাও তো লিখা যেতে পারে, কিন্তু প্রথম স্ট্রাকচারটা কি? দ্য স্যালারি অফ সুমন বলছে, বলে নাই, তাহলে এগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ হবে কোনটা? রহিম স্যালারি অথবা রহিম। বা রহিম। গট ইট? ইয়েস স্যার। ওকে ডান।
তাহলে মোটামুটি আমরা আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনে যেগুলো যেগুলো ছিল ওগুলা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেললাম এই দুইটা ছোট ছোট ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? এখন মোটামুটি আপনি যদি কি বলে এই এক্সাম্পল গুলোর দিকে যান, আপনি কিন্তু এগুলো মোটামুটি এখন সলভ করতে পারবেন, ঠিক আছে? 33 দাদা। 33, আচ্ছা ওকে যাই 33 চলেন যাই। Okay, 33. I can speak German a little, but not as well as you do, but not well than you do, but not so better as you do, not as better as you do. তো প্রথম কথা হচ্ছে আপনি যদি বলেন যে বেটার, বেটার বললে তো ভাই অ্যাজ হয় না, হয় কি? না, কারণ বেটার কম্পারেটিভ, তাহলে সি এবং ডি এটা প্রথমে বাদ দিয়ে দিব নাকি? হ্যাঁ আচ্ছা, এবার বি নাম্বার বাদ দিবেন কারণ কি? যদি দেন Yes. দেন তাহলে কম্পারেটিভ ফর্ম, তাহলে বেটার বলতে হবে নাকি? জি দাদা, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে সেক্ষেত্রে নট অ্যাজ ওয়েল এজ হতে পারে। তবে এখানে একটা মজার জিনিস আপনাকে আমি শিখিয়ে দিই, এই নট অ্যাজ ওয়েল এজ এর পরিবর্তে আপনি চাইলে নট সো ওয়েল অ্যাজ এটাও কিন্তু লিখতে পারতেন, সমস্যা ছিল না মনে হয়, ঠিক আছে? কারণ যখন ইকুয়াল কম্প্যারিজনে না বোঝায় তখন প্রথম অ্যাজটাকে অ্যাজ না লিখে সো লেখা যেতে পারে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে? মনে থাকবে। এরপরে কোনটা? তারপরে দেখেন এখন তো মোটামুটি সব পারবেন আপনারা, এখন বস পোলা পাইন, আপনাদের কিছু করার মতো কিছু নাই, আপনারা এখন সব পারবেন, ঠিক আছে নাকি? পারবেন না তাহলে? আশা করা যায় দাদা। ওকে, তাহলে এটার মাধ্যমে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনটা শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা আমাদের নতুন টপিকের দিকে যাব নেক্সট ক্লাসে, আই মিন বৃহস্পতিবারে। সবাই মন দিয়ে পড়বেন। বৃহস্পতিবারের ক্লাসটা মনে হয় একটু লঙ্গার ক্লাস হবে, লং ক্লাস হবে, ঠিক আছে? ওকে, সো আমাদের দিকে থাকতে হবে, আমাদের হারায় যাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন তাহলে? দাদা আজকে কি ক্লাস শেষ এখানে? হ্যাঁ, ক্লাস শেষ। আজকে বললাম না, ছোট্ট একটা ক্লাস ছিল আপনাদের, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো এখন একটা জিনিস বলি, শুনেন। আপনাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় রেগুলারলি দেখা যায় 80 থেকে 100 জন পার্টিসিপেট করছেন, ঠিক আছে? সবাই পার্টিসিপেট করেন আমরা জানি। তবে আমাদের সামনে যে পিলিগুলো হবে, আমরা যেন কমপক্ষে এই ব্যাচ থেকে 200 জন লোককে দেখাতে পারি যে দেখ ভাই এরা আমাদের কাছে পড়ছে, আপনারা পড়ছেন, আপনারাই টিকছেন। কিন্তু আমি যেন বলতে পারি যে না, এই 200 জন লোকের জার্নিতে আমরা পার্টনার হিসেবে ছিলাম, ঠিক আছে? আমি কিন্তু ব্যাচ ধরে দেখাই যে দেখেন এই ব্যাচ থেকে এটা টিকছে, যে এরা এই ব্যাচের মেম্বার। সো আমি এটা চাই আপনাদের কাছ থেকে, যে দেখেন আমরা পিলিতে পড়াইছি, এদের জন্য ইফেক্টিভ হয়েছে, ঠিক আছে? সো মন দিয়ে পড়বেন। আমরা যে বিজনেসটা করি সেটা আপনাদের উপর ভিত্তি করেই করি। সো আমরা চাই আমরা বলতে পারি বড় মুখ করে যে না, আমার ছেলে মেয়েরা বড়, আমার ছেলে মেয়ে বলা যাবে না, আমি অত বুড়া হই নাই, আমার ভাই বোনেরা নিজেরা ভালো করছে, ঠিক আছে? এবং ওই ভালো হওয়ার জার্নিটাতে আমরা পার্ট হিসেবে ছিলাম, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে মন দিয়ে পড়েন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট সবাইকে, বাই বাই। গুড নাইট দাদা। আর রমজান তো প্রায় শেষ পর্যায়ে, আমার জন্য দোয়া করেন বেশি বেশি নামাজ পড়ে। ইনশাআল্লাহ দাদা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আল্লাহ হাফেজ, নমস্কার।